কি ঠিক আছে সব? জি স্যার, সব ঠিক আছে স্যার। পার্টিসিপেন্ট তো বাড়তেছে না, 30 কি 27 ক্লাস কি জয়েন করতেছে না? স্যার সকালে ক্লাসে অবশ্য 50 পর্যন্ত উঠে গেছিল। বন্ধ গেছিল। জি স্যার, আসবে স্যার, আস্তে আস্তে আসবে স্যার। কতদূর যায় দেখা যাক। জি স্যার। ঠিক আছে, আমরা স্টার্ট করি। আমরা ড্রাগস ফর কার্ডিওভাস্কুলার ডিজিজ ডিসকাশন, ডাইরেক্টলি কার্ডিওভাস্কুলার ডিজিজের যে ড্রাগ এগুলো ডিসকাশন শেষ করে ফেলেছি। এখন এর সঙ্গে লিঙ্কড আর কিছু ড্রাগ আছে, সেগুলো এখন ডিসকাশনে যাব আমরা। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্টি থ্রম্বোটিক অ্যান্ড থ্রম্বোলাইটিক্স। আমাদের বডিতে নর্মালি বডির যে হোমিওস্টেসিস মেনটেন হয় তার মধ্যে হেমোস্ট্যাটিক সিস্টেম অ্যান্ড কোয়াগুলেশন অ্যান্ড অ্যান্টিকোয়াগুলেশন মেকানিজম এর মধ্যে নর্মালি ব্যালেন্স থাকে। আল্লাহ তাআলা এইভাবে এই সিস্টেমগুলো দিয়ে দিয়েছেন যে ব্যালেন্স থাকে। এই কারণে যখন ব্লিডিং টেন্ডেন্সি হয় তখন কোয়াগুলেশন সিস্টেম অ্যাক্টিভেট হয়ে এটাকে কন্ট্রোল করার চেষ্টা করে। আবার যখন ক্লটিং সিস্টেম এটা আবার ওভার অ্যাক্টিভ হয়ে যায় তখন তো ব্লিডিং এর সমস্যা হতে পারে। এই কারণে পাশাপাশি আবার অ্যান্টি ফিব্রিনোলাইটিক সিস্টেম এটাও দেওয়া আছে। এগুলো নর্মালি ব্যালেন্স হয়ে আমাদের বডির নর্মাল এদিকে সার্কুলেশনের ফ্লুইডিটি এটাও মেনটেন করতেছে। আবার বডির কোথাও যদি কোনো ভাস্কুলার লিকেজ, কোথাও যদি ভাস্কুলার ব্রেকেজ হয়ে ওদিক দিয়ে ব্লিডিং এর সমস্যা হইতে থাকে তখন ওটাকে ওভার কন্ট্রোল করে দিচ্ছে। এইভাবে নর্মালি ব্যালেন্স। তো এইগুলোর এই ব্যালেন্স থেকে ডেভিয়েশন হয়ে গেলে, যে কোনো ধরনের ইমব্যালেন্স হয়ে গেলে আমাদের প্রবলেম। যেমন যদি অ্যান্টিফিব্রিনোলাইটিক সিস্টেম কিংবা ক্লটকে ফিব্রিনোলাইটিক সিস্টেম, যেমন ক্লটকে লাইসিস করার যে সিস্টেম, এটা যদি বেশি অ্যাক্টিভ হয় তাহলে ব্লিডিং হতে পারে। আবার থ্রম্বোটিক সিস্টেম আর কোয়াগুলেশন সিস্টেম এটা যদি বেশি অ্যাক্টিভ হয় তাহলে আবার আমাদের বডিতে থ্রম্বোসিস, এম্বোলিজম হয়ে থ্রম্বোএম্বোলিক কমপ্লিকেশন হতে পারে, যার ভেরি ভেরি কমন এক্সাম্পল হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন, অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন। আবার এটা যদি ব্রেনে হয়ে যায়, এই থ্রম্বাস দিয়ে ভাস্কুলার অক্লুশন হয়ে, তাহলে ব্রেনে হতে পারে ইসকেমিক স্ট্রোক, সেরিব্রাল স্ট্রোক। এমনি পেরিফেরাল ভাস্কুলার ডিজিজেও ইনফার্কশন থ্রম্বাস দিয়ে অক্লুশন হয়ে পেরিফেরাল টিস্যু নেক্রোসিস হয়ে গ্যাংগ্রিন হয়ে যেতে পারে। তো এই জন্য আমাদের সবচেয়ে বেশি লাগে হলো অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন এন্ড অ্যাকিউট ইসকেমিক স্ট্রোক বা সেরিব্রাল ইনফার্কশনের সাথে লিঙ্ক ম্যানেজ করতে গেলে যে ড্রাগ লাগে সেটা হলো যে ইমিডিয়েটলি লাগে হলো থ্রম্বাসকে লাইসিস করা, এই জন্য হলো থ্রম্বোলাইটিক্স। আর এরপরে মেনটেন করতে হয় অ্যান্টি থ্রম্বোটিক ড্রাগ দিয়ে, যাতে তার থ্রম্বাস ফর্মেশন না হয়। তো আমরা অ্যান্টি থ্রম্বোটিক্স এন্ড থ্রম্বোলাইটিক্স। আচ্ছা, তোমাদের নর্মাল ফিজিওলজিক্যাল সিস্টেমে ব্লিডিং কন্ট্রোল করার যে সিস্টেম, এটা কি মনে আছে? কি কি স্টেপস আছে? হোয়াট ইজ হেমোস্ট্যাসিস? বলো দেখি, হেমোস্ট্যাসিস কি? স্যার, ব্লাড লস প্রিভেনশন, কন্টিনিউয়াস অ্যারেস্ট অফ ব্লিডিং বাই নরমাল ফিজিওলজিক্যাল প্রসেস। এটা হলো ফিজিওলজিক্যালি হেমোস্ট্যাসিসের ডেফিনিশন। হেমোস্ট্যাসিসের স্টেপস গুলো কি কি ছিল মনে আছে? চারটা স্টেপস মনে আছে স্যার। স্যার প্রথমে স্যার ভেসোকনস্ট্রিকশন, তারপরে ফরমেশন অফ প্লেটলেট প্লাগ, থার্ড স্টেপ কোয়াগুলেশন, আর লাস্টে স্যার ওই যে ফাইব্রিন, ফরমেশন অফ ফাইব্রিন, vascular spasm, formation of platelet plug, blood coagulation, level eventual growth of fibrous tissue। এই তো। আচ্ছা, এখন হলো vascular spasm, এটা তো ফিজিওলজিক্যাল রেসপন্স, এটা নিয়ে বেশি আমরা। প্লেটলেট প্লাগ ফরমেশন, এটা থ্রম্বাস বা ক্লট ফরমেশনের
প্লেটলেট প্লাগ। তো প্লাগ ফর্মেশনকে ইনহিবিট করার জন্য আমাদের আছে হলো অ্যান্টিপ্লেটলেট ড্রাগস। পরের হচ্ছে কোয়াগুলেশন। এই কোয়াগুলেশনকে ইনহিবিট করার জন্য অ্যান্টিকোয়াগুলেন্টস। থ্রম্বাস ফর্মেশনে যেহেতু প্লেটলেট ফর্মেশন লাগে, কোয়াগুলেশন মেকানিজম এটাকে আরো স্টেবল করে, ফাইব্রাস টিস্যুকে আরো স্টেবল করে দেয়। যাই হোক, এখন যে ড্রাগ গুলো এই দুইটা স্টেপকে ইনহিবিট করতেছে, প্লেটলেট প্লাগ ফর্মেশন করে ইনহিবিট করে অ্যান্টিপ্লেটলেট ড্রাগ, আর যারা কোয়াগুলেশন ইনহিবিট করে তারা হচ্ছে কোয়াগুলেন্টস। এই দুইটা গ্রুপকে একটা কমন হেডিং এর আন্ডার আনা হয়েছে, সেটা হলো অ্যান্টিথ্রম্বোটিক্স। ক্লট আর ক্লট হলো ফিজিক্যাল ব্যাপার। নরমালি আমাদের বডিতে এই হেমোস্ট্যাসিস মেইনটেইন করতে গিয়ে এটা হচ্ছেই, অলওয়েজ হচ্ছে, সেটা হলো ক্লট। যখন এটা প্যাথোলজিক্যাল এক্সটেনশন হয়ে যায়, ফিজিওলজির চাইতে বেশি হয়ে যায়, তখন এটা হয়ে যায় থ্রম্বাস। থ্রম্বাস হলো প্যাথোলজিক্যালি, ক্লিনিক্যালি টার্মটা, আর ফিজিওলজি যেটা হয় এটা হচ্ছে ক্লট। ওই একই মেকানিজমে এক্সটেন্ডেড হয়ে যায় তখন হয় থ্রম্বাস। তো যে ড্রাগ গুলো প্লেটলেট প্লাগ কোয়াগুলেশন দুই স্টেপকে ইনহিবিট করে, তারা ইন্ডিভিজুয়াল ড্রাগ, এটাকে ডিফারেন্ট। আর যখন থ্রম্বাস ফর্ম অলরেডি হয়ে গেছে, তখন ইউজ করার প্রয়োজন হয় ওই থ্রম্বাসকে লাইসিস করে যে ড্রাগ গুলো, তাদেরকে বলা হয় থ্রম্বোলাইটিক বা লাইটিক। আমাদের বডিতে যে ফিব্রিনোলাইটিক সিস্টেম আছে ওটাকে এনহ্যান্স করার জন্য এই গ্রুপটা থ্রম্বোলাইটিক্স আর ফিব্রিনোলাইটিক্স। তাই অলরেডি এস্টাবলিশড অর ফর্ম থ্রম্বাস, এটাকে লাইসিস করা আর ডিসলভ করা, এর জন্য হলো থ্রম্বোলাইটিক আর ফিব্রিনোলাইটিক্স। আর টু ফর্মেশন অফ থ্রম্বাস, এর জন্য হলো অ্যান্টিথ্রম্বোটিক্স। আর অ্যান্টিথ্রম্বোটিক্স ইনক্লুড অ্যান্টিপ্লেটলেট ড্রাগস এন্ড অ্যান্টিকোয়াগুলেন্টস। Thrombolytics or fibrinolytics include streptokinase, alteplase, DTplase, tenecteplase এগুলো। streptokinase আর পরের নাম যেগুলো বললাম এটা পড়বে এই পরের হেডিং এ। টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, টিপিএ। তো আগে আসলে এটা ইউজ হতো স্ট্রেপ্টোকাইনেস, এখন কিন্তু এটাকে বেশি ব্যবহার করা হয় টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। এর মধ্যে আবার স্টেপ বাই স্টেপ কয়েকটা ড্রাগ চলে আসছে। প্রথমে আসে অ্যালটিপ্লেস, তখন এটা ইউজ হইতো, এরপরে আরো ভালো ড্রাগ আসলো ডিটিপ্লেস, একদম লেটেস্ট আসছে টেনেক্টেপ্লেস। এখন কিন্তু এই অ্যাকিউট মাইগ্রেন ইনফেকশনের ইমিডিয়েট ট্রিটমেন্টের প্রোলাইটিক হিসেবে এই টেনেক্টেপ্লেস ইউজ করা হচ্ছে। আচ্ছা, এবার আসি আমরা অ্যান্টিপ্লেটলেট ড্রাগস। অ্যান্টিপ্লেটলেট ড্রাগস বললেই ফার্স্ট অফ অল যেটা বলতে হবে যে গ্রুপটা, এটা হচ্ছে প্রথমে যে থ্রম্বোক্সেন A2 সিনথেসিস ইনহিবিটর। আমরা এক্সাম্পল পরে দেখাচ্ছি, তোমরা আগে ক্লাসিফিকেশনটা একটু দেখে নাও। Thromboxane A2 synthesis inhibitors, ADP induced platelet aggregation inhibitors, phosphodiesterase inhibitors, prostacyclin, that is prostaglandin I2 analog, and GP2B3A antagonist. GP2B3A হচ্ছে প্লেটলেট সারফেসের গ্লাইকোপ্রোটিন, এরা প্লেটলেট এগ্রিগেশনে হেল্প করে, তো এইজন্য এদের অ্যান্টাগনিস্ট ইউজ করলে অ্যান্টিপ্লেটলেট ইফেক্ট পাওয়া যায়। তাহলে GP2B3A অ্যান্টাগনিস্ট, Thromboxane A2 synthesis inhibitor, ADP induced platelet aggregation inhibitor, phosphodiesterase inhibitor, prostacyclin analog, and GP2B3A antagonist. Thromboxane A2 synthesis inhibitor, it is most important, it is very commonly used drug. এটা এক্সাম্পল হচ্ছে অ্যাসপিরিন। তাহলে অ্যান্টিপ্লেটলেট ড্রাগ বললে সবার আগে চলে আসে কিন্তু অ্যাসপিরিনের নাম, অ্যাসপিরিন ফার্স্ট গ্রুপে। এবারে এডিপি ইনডিউসড প্লেটলেট এগ্রিগেশন ইনহিবিটরস, অ্যাসপিরিন এটা একটা এনএসএআইডি। এনএসএআইডি তে কি হয়? প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস কমে, ব্যথা কমেছে। না, এনএসএআইডি এটা এয়া বলো, non-steroidal anti-inflammatory drug, sir. Non-inflammatory non-steroidal anti-inflammatory drugs, very good. তাহলে এই গ্রুপের একটা ড্রাগ হচ্ছে অ্যাসপিরিন। তো ইউজুয়ালি কিন্তু এনএসআইডি গুলো অ্যানালজেসিক হিসেবে ইউজ হয়, কিন্তু অ্যাসপিরিন
অ্যাসপিরিন, এটা বোধহয় আমরা জেনারেল ফার্মাকোলজি রিলেশনে একটু বলেছি যে অ্যাসপিরিনের ডোজ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইফেক্ট আছে। অল্প ডোজে এক ধরনের ইফেক্ট, আর একটু বেশি হলে আরেক ধরনের ইফেক্ট, আরো বেশি হলে আর এক ধরনের ইফেক্ট। মনে আছে কি? মনে আছে? কোনো কথা নাই? অ্যাসপিরিন লো ডোজে দিলে এক ধরনের ইফেক্ট, মডারেট ডোজে দিলে এক ধরনের ইফেক্ট, আর হাই ডোজে দিলে আরেক ধরনের ইফেক্ট। এটা কি মনে পড়ে? হ্যাঁ, বলতে পারবে কেউ? আচ্ছা, অ্যাসপিরিন লো ডোজে হচ্ছে অ্যান্টিপ্লেটলেট ইফেক্ট 75 টু 325 মিলিগ্রাম পার ডে। এই ডোজে দিলে এটার অ্যান্টিপ্লেটলেট ইফেক্ট পাওয়া যায়। আমরা এখন যে ডিসকাশনে আছি এখানে হলো এই ডোজে ইউজ করার কথা অ্যান্টিপ্লেটলেট ইফেক্টের জন্য, 75 টু 325 মিলিগ্রাম পার ডে। আচ্ছা, যদি আরো বেশি দেওয়া হয় 600 টু 900 মিলিগ্রাম, তখন এটা হবে অ্যান্টিপাইরেটিক and mild analgesic effect. 600 to 900 milligram per day. Antipyretic and mild analgesic. Achha, more than 900 up to 2400 milligram. 900 থেকে 2400 মিলিগ্রাম পর্যন্ত এটা হলো আবার অ্যানালজেসিক ইফেক্ট। আর মোর দ্যান 2.5 গ্রাম টু 3.6 গ্রাম পার ডে, এই ডোজে ইউজ করলে এটার হবে পটেন্ট অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট। ঠিক আছে, এটা হলো অ্যাসপিরিনের ডোজ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইফেক্ট। আচ্ছা, এখন এই অ্যাসপিরিন তাহলে এখানে অ্যান্টিপ্লেটলেট হিসেবে ইউজ হয়, তার মানে এখানে হলো লো ডোজ, দ্যাট ইজ অ্যাটলিস্ট 75 মিলিগ্রাম, ম্যাক্সিমাম 325 মিলিগ্রাম। আচ্ছা, এটা আমরা পরে আসতেছি অ্যাসপিরিনের ডিসকাশনে। এডিপি ইনডিউসড প্লেটলেট এগ্রিগেশন ইনহিবিটরস। এখন অনেক পেশেন্ট আছে যাদের ক্ষেত্রে অ্যাসপিরিন দেওয়া যায় না। অ্যাসপিরিন দেওয়া হলো কিন্তু অ্যাসপিরিন পেশেন্ট টলারেট করতে পারছে না, কারণ এর অ্যাসপিরিনের কিছু অ্যাডভার্স ইফেক্ট আছে। আর অ্যাসপিরিন কিছু কিছু কন্ডিশনে কন্ট্রাইন্ডিকেটেড। একটা হলো যে টলারেট করতে পারতেছেন, এটা হতে পারে, আর অনেক সময় কন্ট্রাইন্ডিকেটেড। সেই ক্ষেত্রে অ্যাসপিরিনের ইমিডিয়েট সুইটেবল অল্টারনেটিভ হিসেবে এই গ্রুপের ড্রাগ ইউজ হয়, ADP induced platelet aggregation inhibitors. এই গ্রুপের এক্সাম্পল হচ্ছে ক্লোপিডগ্রিল, প্রাসুগ্রিল, এগুলো ফসফোডায়াস্টারেজ ইনহিবিটর। এই গ্রুপের মধ্যে আছে সিলোস্টাজল, প্রোস্টাসাইক্লিন অ্যানালগ। এই গ্রুপের মধ্যে আছে ইপোপ্রোস্টেনল, গ্লাইকোপ্রোটিন 2B3 অ্যান্টাগনিস্ট। এই গ্রুপের মধ্যে আছে অ্যাবসিক্সিম্যাব, টাইরোফিবেন, ইপটিফিবাটাইড। আচ্ছা, এক্সাম্পল গুলো পরের স্লাইডে দেখি আমরা। থ্রম্বোক্সিনেটোসিনথেসিস ইনহিবিটর অ্যাসপিরিন, ADP ইনডিউসড প্লেটলেট এগ্রিগেশন ইনহিবিটর ক্লোপিডগ্রিল। সেকেন্ড গ্রুপের মধ্যে অবশ্যই ক্লোপিডগ্রিল মনে রাখতে হবে, যদি বাকিগুলো ভুলেও যাও এই ক্লোপিডগ্রিল মনে রাখতে হবে। ক্লোপিডগ্রিল, প্রাসুগ্রিল, টিকাগ্লেরল এন্ড টিক্লোপিডিন। এর মধ্যে কমনলি ইউজড যারা অ্যাসপিরিন টলারেট করতে পারে না বা কন্ট্রাইন্ডিকেটেড, ক্লোপিডগ্রিল দিয়ে দেওয়া হয়। নেক্সট, ফসফোডায়াস্টারেজ ইনহিবিটর, এর মধ্যে ডাইপাইরিডামল, সিলোস্টাজল, এগুলোর ইউজ কম। ডাইপাইরিডামল, সিলোস্টাজল, প্রোস্টাসাইক্লিন, গ্ল্যান্ডিন I2 অ্যানালগ, ইপোপ্রোস্টেনল, GP2B3 অ্যান্টাগনিস্ট, অ্যাবসিক্সিম্যাব, টাইরোফিবেন, ইপটিফিবাটাইড। তো এই গ্রুপের ড্রাগ কমনলি ইউজ না হলেও কিছু ইম্পর্টেন্ট ইউজ আছে, যেমন আনস্টেবল এনজাইনাতে এটা ইউজ করার কথা বলা আছে। আর কার্ডিয়াক সার্জারি যাদের করা হয় তাদের অ্যান্টিপ্লেটলেট ড্রাগ ইউজ করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু এটা ইউজ হয় এই গ্রুপের ড্রাগ, GP2B3 অ্যান্টাগনিস্ট। তাহলে অ্যান্টিপ্লেটলেট ড্রাগের এইভাবে ক্লাস, পরীক্ষা যদি ক্লাসিফিকেশন আসে বা আউটলাইন দা গ্রুপস অফ অ্যান্টিপ্লেটলেট ড্রাগস, এই ধরনের কোশ্চেন আসে, তো এইভাবে লিখে দিতে পারলে সবচেয়ে ভালো। আর ভাইভাতে তো সময় কম, অনেক সময় ভাইভাতে বলা হয় যাচ্ছে অ্যান্টিপ্লেটলেট ড্রাগস এর নাম বলো, তখন যদি এত গ্রুপ ধরে বলতে সমস্যা হয়, জাস্ট প্রত্যেক গ্রুপের মেইন ড্রাগটার নাম বলে দিলে হবে, একটা গ্লান্স শর্টকাট।
যেমন অ্যান্টিপ্লেটলেট ড্রাগস এর নাম কি কি বললো? অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রিল, ডাইপাইরিডামল, ইবোপ্রোস্টেনল, এফসিক্সিমাব, এরকম একটা করে। তাহলে অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রিল, ডাইপাইরিডামল, ইবোপ্রোস্টেনল, এফসিক্সিমাব। তবে ওই গ্রুপ গুলো এইভাবে মনে রাখলে সুবিধা হলো, এগুলোর মেকানিজমটা এর মধ্যে লুকানো আছে। যেমন অ্যাসপিরিন কিভাবে কাজ করে, মেকানিজম অফ অ্যাকশন অফ অ্যাসপিরিন বোঝাই যাচ্ছে যে যেহেতু নাম থ্রম্বোক্সেন A2 সিনথেসিস ইনহিবিটর, তার মানে অ্যাসপিরিন ইনহিবিট সিনথেসিস অফ থ্রম্বোক্সেন A2। আর থ্রম্বোক্সেন A2 এর ফাংশন হচ্ছে প্লেটলেট এগ্রিগেশন, এনহ্যান্স প্লেটলেট এগ্রিগেশন। তাহলে অ্যাসপিরিন দিলে যদি থ্রম্বোক্সেন A2 সিনথেসিস ইনহিবিশন হয়, তাহলে প্লেটলেট এগ্রিগেশন ইজ অলসো ইনহিবিটেড, তাহলে অ্যান্টিপ্লেটলেট ইফেক্ট পাওয়া গেল। আচ্ছা, এই গ্রুপটা যেমন ক্লোপিডোগ্রিল, এটার মেকানিজম অফ অ্যাকশন কি এটা যদি বলা হয়, তাহলে ইট অলসো ইনহিবিটস প্লেটলেট এগ্রিগেশন। তবে এখানে মেকানিজমটা অন্যভাবে। এখানে অ্যাসপিরিনের ক্ষেত্রে ছিল থ্রম্বোক্সিন A2 সিনথেসিস ইনহিবিটর করে, আর এখানে মেকানিজমটা হচ্ছে এডিপি ইনডিউসড প্লেটলেট এগ্রিগেশন ইনহিবিটর। এডিপি প্লেটলেট এগ্রিগেশনে হেল্প করে। তো ডাইরেক্টলি প্লেটলেট থ্রম্বোক্সিন A2 সিনথেসিস ইনহিবিট না করে এখানে এডিপি কে ইনহিবিট করা হচ্ছে। তাহলে এডিপি ইনহিবিশন হয়ে গেলে এডিপি ইনডিউসড প্লেটলেট এগ্রিগেশন ইনহিবিট হয়ে যাবে। ফসফোডাইএস্টারেজ এর বিভিন্ন জায়গায় রোল আছে। যেমন আমরা দেখছি হার্ট ফেলিউরের ড্রাগে ওখানে ফসফোডাইএস্টারেজ ইনহিবিটর আছে। ব্রঙ্কিয়াল অ্যাজমা, সিওপিডি সব জায়গাতেও ফসফোডাইএস্টারেজ ইনহিবিটরের রোল আছে। আবার অ্যান্টিপ্লেটলেট ফসফোডাইএস্টারেজ এনজাইম, এটা এই প্লেটলেট এগ্রিগেশন এই ফাংশনের সাথেও ইনভলভ। এই জন্য ফসফোডাইএস্টারেজ ইনহিবিটর ইউজ করলে অ্যান্টিপ্লেটলেট ইফেক্ট পাওয়া যায়, যেটা হচ্ছে এখানে এক্সাম্পল ডাইপাইরিডামল এন্ড সিলেস্টাজল। প্রোস্টাসাইক্লিন, এই থ্রম্বোক্সেন A2 কিন্তু একটা প্রোস্টাগ্ল্যান্ডিন। প্রোস্টাগ্ল্যান্ডিন তো অনেক ধরনের আছে, তো থ্রম্বোক্সেন A2 এটাও একটা প্রোস্টাগ্ল্যান্ডিন। প্রোস্টাসাইক্লিন দ্যাট ইজ প্রোস্টাগ্ল্যান্ডিন I2 এটাও একটা প্রোস্টাগ্ল্যান্ডিন। তবে এই দুই জনের অ্যাকশন কিন্তু রিভার্স। থ্রম্বোক্সেন A2 করে প্লেটলেট এগ্রিগেশন, এনহ্যান্স করে। থ্রম্বোক্সেন A2 এনহ্যান্স প্লেটলেট এগ্রিগেশন। আর প্রোস্টাসাইক্লিন আর প্রোস্টাগ্ল্যান্ডিন I2 এ করে ইনহিবিট প্লেটলেট এগ্রিগেশন, তার মানে উল্টা। তো যেহেতু এ এনহ্যান্স করে, থ্রম্বোক্সেন A2 এনহ্যান্স করে প্লেটলেট এগ্রিগেশন, তো কাজে অ্যান্টিপ্লেটলেট ইফেক্ট পাইতে হলে এটাকে ইনহিবিট করতে হবে। এজন্য এই অ্যাসপিরিন ইনহিবিট থ্রম্বোক্সেন A2 এন্ড ইনহিবিট প্লেটলেট এগ্রিগেশন, অ্যান্টিপ্লেটলেট ইফেক্ট এইভাবে দেয়। আর প্রোস্টাসাইক্লিন যেহেতু নিজে ইনহিবিট করে প্লেটলেট এগ্রিগেশন, তো কাজেই আমরা যদি অ্যান্টিপ্লেটলেট ইফেক্ট পাইতে চাই তাহলে এর অ্যাকশনকে এনহ্যান্স করতে হবে। এজন্য এখানে কিন্তু ইনহিবিটর না, এখানে হচ্ছে প্রোস্টাসাইক্লিন অ্যানালগ। ওই প্রোস্টাসাইক্লিন প্রোস্টাগ্ল্যান্ডিন I2 এর মতো ড্রাগ তৈরি করে সেটাকে ইউজ করলে তাহলে অ্যান্টিপ্লেটলেট ইফেক্ট পাওয়া যাবে। এই গ্রুপের এক্সাম্পল হচ্ছে অ্যানালগ মানে কি স্যার? অ্যানালগ মানে সিমিলার, মতো, মানে যেগুলো ফিজিওলজিক্যালি আমাদের বডিতে আছে ওই ধরনের ড্রাগ ল্যাবরেটরিতে আমরা তৈরি করলাম। তো তৈরি করতে গিয়ে হয়তো দেখা যাবে যে একদম ওর মতো হয়নি, অ্যামাইনো অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড এটা তো এগুলোর দুই একটা কম বেশি হতে পারে, বা অনেক সময় সুবিধার জন্য ফিজিওলজিক্যালি যে সাবস্টেন্সটা ওই ইফেক্ট দেয়, তো ওইটা আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের সুবিধা কিংবা এটা ডিউরেশন প্রলং করার জন্য কিছুটা মডিফাই করে ওই কেমিক্যালস গুলোকে তৈরি করা হলো, সেটাই হলো অ্যানালগ। ওর মতোই ওইরকম ইফেক্ট পাবো, প্রয়োজনে আমরা কিছু মডিফাই করে আমাদের কিছু সুবিধা আমরা নেওয়ার চেষ্টা করবো, এই হচ্ছে অ্যানালগ। তাহলে প্রোস্টাগ্ল্যান্ডিন I2 অ্যানালগ, এর মতো ড্রাগ তৈরি করা হয়েছে ইবোপ্রোস্টেনল, এটা ইউজ করলে অ্যান্টিপ্লেটলেট ইফেক্ট পাওয়া যায়। আর গ্লাইকোপ্রোটিন 2B3A অ্যান্টাগনিস্ট, একটু আগে তো বললাম, এটা হলো প্লেটলেটের সারফেস রিসেপ্টর, যেটা প্লেটলেট এগ্রিগেশন ইনভাইট করে। এই রিসেপ্টরের সাথে প্লেটলেট বাইন্ড হইলে এটা প্লেটলেট এগ্রিগেশন হইতে থাকে। তো এই জন্য এখানে অ্যান্টাগনিস্ট, ওই রিসেপ্টর গ্লাইকোপ্রোটিনের অ্যান্টাগনিস্ট ইউজ করলে ইট উইল ইনহিবিট প্লেটলেট এগ্রিগেশন
so there will be antiplatelet effect. তো আমি একটু আগেও বললাম যে এটা রুটিনলি ইউজ হয় না, অনেক সময় আনস্টেবল এনজাইনাতে এটা ইউজ হয়, আর কার্ডিয়াক সার্জারি করলে তাদের ক্ষেত্রে এটা ইনভেরিয়েবলি ইউজ হয়, কারণ তখন অনেক পাওয়ারফুল অ্যান্টিপ্লেটলেট অ্যাকশন দরকার হয় কার্ডিয়াক সার্জারি করলে। ওইসব পেশেন্টের প্রো কোয়াগুলেন্ট স্টেট ডেভেলপ করে, এই জন্য এই ক্ষেত্রে পাওয়ারফুল অ্যান্টিপ্লেটলেট ড্রাগ হিসেবে এমনি এগুলো তো হয় ইউজ, অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রিল, প্রয়োজন মতো ইপোপ্রোস্টেনল ইউজ হয়, আর তবে স্পেশালি এটা প্রেফার করা হয়। তাহলে অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রিল, ডাইপারিডামল, ইপোপ্রোস্টেনল, এফসিক্সিমাব। আচ্ছা, এফসিক্সিমাবের শেষে মাব লেখা কেন বলতো? এমএবি, মনোক্লোনাল অ্যান্টিবডি। মনোক্লোনাল, তার মানে এটা একটা কিন্তু মনোক্লোনাল অ্যান্টিবডি। আচ্ছা, এবারে আমরা আসি অ্যাসপিরিন নিয়ে কিছু কথা। অ্যান্টিপ্লেটলেট ড্রাগের মধ্যে অ্যাসপিরিন নিয়ে সবচেয়ে বেশি কথা বলতে হয়, পড়তে হয়, মনে রাখতে হয়, এই সবার আগে ধরা হয়, এর সাথে লিঙ্ক করে আর অন্যান্য গুলো একটু একটু ধরা হয়। তো একটু আগে বললাম অ্যাসপিরিন হচ্ছে একটা NSAID। অ্যাসপিরিনের ফুল কেমিক্যাল নেম হচ্ছে অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, এটা একটা NSAID। এখন এটার অ্যান্টিপ্লেটলেট ইফেক্ট কিভাবে হয়? হাউ অ্যাসপিরিন exerts its antiplatelet effect. তো ইন শর্ট আমরা কিন্তু ওই ক্লাসিফিকেশনে বলে ফেলেছি, তো এখানে আরেকটু রিটেনে যদি আসে, ভাইভাই যদি ডাইরেক্টলি ভাবে কোশ্চেন করা হয়, একটু আরেকটু বলতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফুল কেমিক্যাল নেম হচ্ছে অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, তার মানে এর সাথে অ্যাসিটাইল একটা গ্রুপ অ্যাড করা আছে, স্যালিসাইলিক অ্যাসিডের সঙ্গে অ্যাসিটাইল গ্রুপ অ্যাড করে এটাকে অ্যাসিটাইলেশন করা হয়েছে। এই অ্যাসিটাইল গ্রুপেরই কিন্তু আমরা বেনিফিট নেই এর মেকানিজমে। যেহেতু এটা অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, এটা যখন বডিতে অ্যাডমিনিস্ট্রেশন করা হয়, it will bind and irreversibly causes acetylation of the enzyme COX. তাহলে অ্যাসপিরিন binds acetylates and irreversibly inactivates the enzyme COX. ওই থ্রম্বোক্সিন A2 সিনথেসিস করার যে এনজাইম COX, এটাকে অনেক সময় একদম এর প্রোডাক্টের নামের সাথে লিংক করে এই COX কে অনেক সময় বলা হয় থ্রম্বোক্সিন A2 সিনথেটেস। COX তো অনেক আছে, এবং এই COX পাথওয়ে আর প্রোস্টাগ্ল্যান্ডিনের মেটাবলিক পাথওয়ে, এটা তোমাদের বলা হয় না, এটা আসলে NSAID রিলেশনে মূলত ডিসকাশন হবে, সামনে হবে, অসুবিধা নাই টার্ম করতে। তো এখানে একটু মনে রাখো, অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবলিজম দুই পাথওয়েতে হয়, একদিকে হলো COX আর একদিকে হলো LOX। COX তে হলো সাইক্লোঅক্সিজেনেস আর LOX তে হলো লাইপোঅক্সিজেনেস। COX দিয়ে হলো ডিফারেন্ট প্রোস্টাগ্ল্যান্ডিনস গুলো তৈরি হয়, আর LOX পাথওয়ে দিয়ে, লাইপোঅক্সিজেনেস পাথওয়ে দিয়ে লিউকোট্রিন গুলো তৈরি হয়। লিউকোট্রিন 2, 3, 4 এই লিউকোট্রিন গুলো তৈরি হয়, আর COX দিয়ে, সাইক্লোঅক্সিনেস পাথওয়ে দিয়ে ডিফারেন্ট প্রোস্টাগ্ল্যান্ডিন, এই থ্রম্বোক্সিন A2 এটাও একটা প্রোস্টাগ্ল্যান্ডিন, E1, E2, প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফা, আর এই প্রোস্টাসাইক্লিন, দ্যাট ইজ প্রোস্টাগ্ল্যান্ডিন I2 একটু আগে যেটা দেখাইলাম, সব তৈরি হয় এই COX পাথওয়ে দিয়ে। এখন হলো এই COX পাথওয়ের এই COX এনজাইমকে ইনঅ্যাক্টিভেট করতেছে, এবং সেটা ইররিভার্সিবলি, এই অ্যাসিটাইল গ্রুপ থাকার জন্যই এই অ্যাসিটাইলটা এই COX এনজাইমের সঙ্গে ইররিভার্সিবলি বাইন্ড হয়ে ওটাকে রিভার্সিবলি অ্যাক্টিভেট করে ফেলে। তো এই জন্য তখন এই COX এনজাইম মিডিয়েটেড সিনথেসিস অফ থ্রম্বোক্সিন A2 এটা আর হচ্ছে না, ইট ইজ ইনহিবিশন অফ সিনথেসিস অফ থ্রম্বোক্সিন A2, সো দেয়ার ইজ ইনহিবিশন অফ প্লেটলেট অ্যাগ্রিগেশন, কারণ থ্রম্বোক্সিন A2 কজেস প্লেটলেট অ্যাগ্রিগেশন। তো এখন তাকে যদি ইনহিবিট করে দেওয়া হয়, তাহলে প্লেটলেট অ্যাগ্রিগেশনটাও ইনহিবিশন হয়ে গেল। এইভাবে অ্যান্টিপ্লেটলেট ইফেক্ট অফ অ্যাসপিরিন এটা পাওয়া যাচ্ছে।
এখন যেহেতু আমরা যে একটু আগে বললাম যে ডোজ ডিপেন্ডেন্ট ইফেক্ট অফ অ্যাসপিরিন, তাহলে অ্যাসপিরিনের এই অ্যান্টিপ্লেটলেট ইফেক্ট পাওয়ার জন্য অ্যাসপিরিনের ডোজটা কেমন হবে? Low dose. Low dose 75. Low dose. লো ডোজ। লো ডোজ মানে কত? Minimum sir 75 to 325. মিনিমাম 75 আপ টু 325 মিলিগ্রাম পর্যন্ত দেওয়া যেতে পারে, তবে কমনলি 75, ম্যাক্সিমাম 150 এর বেশি সাধারণত ক্লিনিক্যালি ইউজ করা হয় না। ঠিক আছে, তাহলে এই লো ডোজে এখন কোশ্চেন আমাদের হাই ডোজ আমরা না দেই কেন, লো ডোজ দিচ্ছি কেন অ্যান্টিপ্লেটলেট ইফেক্ট পাওয়ার জন্য? হাই ডোজ দিলে কি অ্যান্টিপ্লেটলেট ইফেক্ট পাবো না আমরা? হাই ডোজের ওই যে আলাদা ইফেক্ট আছে, ওইটা তো সমস্যা। এটাও কিন্তু তোমাদের ভাইবাতে ধরা হয়, পরীক্ষা রিটেনেও আসে অনেক সময়। হয় low dose aspirin is used as antiplatelet agent, why not high dose? আচ্ছা, হ্যাঁ বলতে পারবে? বলো। সেটা তো পরের বিষয়, অ্যাডভার্স ইফেক্ট। আগে এটার মানে ডাইরেক্ট অ্যাকশন যেটা, এই জায়গায় কেন এরকম চুজ করা হচ্ছে এটা আগে দেখো। আচ্ছা, আমরা এখনই বললাম যে কক্স এনজাইম মিডিয়েটেড অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবলিজমের যে প্রোডাক্ট গুলো, সেগুলো হচ্ছে ডিফারেন্ট প্রোস্টাগ্ল্যান্ডিনস। তা অন্যগুলো বাদ দিয়ে আমরা এই যে এই লিঙ্কে যে এই দুটাই কথাই বলি। থ্রম্বোক্সেন A2 এটা করে প্লেটলেট অ্যাগ্রিগেশন, আর প্রোস্টাসাইক্লিন আর প্রোস্টাগ্ল্যান্ডিন I2 এটা করে প্লেটলেট অ্যাগ্রিগেশন ইনহিবিশন। তাহলে থ্রম্বোক্সেন A2 এনহ্যান্স প্লেটলেট অ্যাগ্রিগেশন, আর প্রোস্টাসাইক্লিন কজেস ইনহিবিশন অফ প্লেটলেট অ্যাগ্রিগেশন। তাহলে দুটার কিন্তু উল্টা এফেক্ট। তো যেটা অ্যাসপিরিনের ক্ষেত্রে এর ডোজের সাথে যে এই দুইটার উপরে যে অ্যাকশনের যেটা ভেরিয়েশন দেখা গেছে, সেটা হলো থ্রম্বোক্সেন A2 কে সিনথেসিস করার জন্য লো ডোজ অ্যাসপিরিন ইজ এনাফ। Low dose aspirin can effectively inhibit synthesis of thromboxane A2 without hampering synthesis of other prostaglandin. অন্য যে প্রোস্টাগ্ল্যান্ডিন গুলো, এগুলো তো আমাদের জন্য দরকার আছে। যেমন আমরা ওই প্রোস্টাগ্ল্যান্ডিন I2 এর কথাই ধরি। প্রোস্টাগ্ল্যান্ডিন I2 কি করে? ইনহিবিট প্লেটলেট অ্যাগ্রিগেশন। It also causes vasodilation. তাহলে এই প্রোস্টাসাইক্লিন আর প্রোস্টাগ্ল্যান্ডিন I2 এর ফিজিওলজিক্যাল রোল হচ্ছে একটা ভ্যাসোডাইলেশন, যেটা আমাদের জন্য পারফিউশন, বডির টিস্যুর পারফিউশন মেইনটেইনের জন্য কাজে লাগে। আর এই লিঙ্কে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো ইনহিবিট প্লেটলেট অ্যাগ্রিগেশন। তাহলে এই প্রোস্টাসাইক্লিন এমনিতেই অ্যান্টিপ্লেটলেট ইফেক্ট দেয় ফিজিওলজিক্যালি নরমালি। তাহলে তো এই ফাংশনটা আমাদের প্রিজার্ভ করা দরকার আছে। তো যদি আমরা সিলেক্টিভলি এই দুটো ইফেক্টকে আলাদা রাখতে চাই, যে আমরা থ্রম্বোক্সিন A2 সিনথেসিস ইনহিবিট করব, কিন্তু প্রোস্টাসাইক্লিন এর সিনথেসিসকে ইনহিবিট করব না, তাহলে আমাদেরকে লো ডোজ অ্যাসপিরিন ইউজ করতে হবে। লো ডোজ অ্যাসপিরিন ইউজ করলে শুধু থ্রম্বোক্সিন A2 সিনথেসিস ইনহিবিট হবে, অন্য প্রোস্টাগ্ল্যান্ডিন গুলো সিনথেসিস ইনহিবিট হবে না। আর যদি আমরা হাই ডোজ দিয়ে দিই, তাহলে হয়তো থ্রম্বোক্সিন A2 সিনথেসিস ইনহিবিট হবে, কিন্তু আবার সে প্রোস্টাসাইক্লিন এটাকেও ইনহিবিট করে ফেলবে। তাতে কি হবে? যে থ্রম্বোক্সিন A2 সিনথেসিস হলো, অ্যান্টিপ্লেটলেট ইফেক্ট আমরা কিছু পাইলাম, ঠিক আছে, কিন্তু নরমালি যে অ্যান্টিপ্লেটলেট ইফেক্ট দিত প্রোস্টাসাইক্লিন, সেটা সিনথেসিস ইনহিবিট হয়ে গেলে সে যে অ্যান্টিপ্লেটলেট ইফেক্ট দিল সেটা থাকলো না। তো তাহলে আমাদের নেট ইফেক্ট দেখা যাবে যে খুব বেশি হবে না। তো এই জন্য যদি আমরা সিলেক্টিভলি থ্রম্বোক্সিন A2 সিনথেসিস কে ইনহিবিট করতে পারি বাই ইনহিবিটিং কক্স, by specific COX for thromboxane A2 synthesis, এটাকে ইনহিবিট করে থ্রম্বোক্সিন A2 সিনথেসিস ইনহিবিট করতে পারলে আমরা এখানে অ্যান্টিপ্লেটলেট ইফেক্ট পাইলাম। আর যেহেতু লো ডোজে দিলে অন্য প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইনহিবিট হবে না, প্রোস্টাসাইক্লিন সিনথেসিস ইনহিবিট হবে না, যার ফলে তার যে অ্যান্টিপ্লেটলেট ইফেক্ট সেটা ইনট্যাক্ট থেকে গেল। তার মানে এটা দিয়েও আমরা অ্যান্টিপ্লেটলেট ইফেক্ট পাইলাম, আর ওটা ইনট্যাক্ট থাকার কারণে ওটাও এর সঙ্গে যোগ হলো, তাহলে ইফেক্টিভ অ্যান্টিপ্লেটলেট ইফেক্ট পাওয়া যাবে। এটা হলো একটা
এটা হলো মানে অ্যাকশনের দিক দিয়ে। আর একটা হলো যে ডোজ বাড়ায় দিলে, অ্যাসপিরিন যেহেতু এনএসএআইডি, তো এটা ডোজ যদি বেশি হয় তাহলে এর অ্যাডভার্স ইফেক্ট গুলো বেশি হবে। যেমন এনএসএআইডি এর কমন অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে জিআইটি তে গ্যাস্ট্রিক ইরোশন, আলসারেশন, পেপটিক আলসার ডিজিজ, পারফোরেশন, ব্লিডিং। তো এগুলো অ্যাডভার্স, ডোজ বাড়লে অ্যাডভার্স ইফেক্ট এগুলো হওয়ার চান্সটা বেশি থাকবে। ঠিক আছে, তাহলে হাউ low dose aspirin exert antiplatelet effect or why low dose aspirin is used for antiplatelet effect, এটা তোমরা বুঝে যে ডিসকাস করে দিলাম, বুঝে রাখবে, মনে রাখবে। যেখানে দেখো এই কথাগুলোই বলেছি। হয় low dose aspirin, thromboxygenator causes vasospasm and platelet aggregation, আর prostacyclin causes vasodilation and inhibition of platelet aggregation. তো যদি low dose aspirin দেই তখন শুধু এই ইফেক্টটা ইনহিবিশন হয়ে যাবে, থ্রম্বোজেনেটিভ সিনথেসিস হবে না, প্লেটলেট অ্যাগ্রেশন হবে না, এটাই কিন্তু থাকবে। প্রোস্টাসাইক্লিনকে আমরা যেহেতু লো ডোজ দিলে ওটাকে ইনহিবিট করব না, ওটা ইনহিবিট হবে না, তো এটা থেকে যাবে। তাহলে সে প্রোস্টাসাইক্লিনও প্লেটলেট অ্যাগ্রিগেশন ইনহিবিট করতেছে, আর থ্রম্বোজেনেটিভ সিনথেসিসকে ইনহিবিট করে দিয়ে আমরা প্লেটলেট অ্যাগ্রিগেশনকেও ইনহিবিট করে দিলাম। তাহলে অ্যান্টিপ্লেটলেট ইফেক্টটা নাইস হবে, অনেক বেশি হবে। আবার অ্যাডভার্স লো ডোজ দেওয়ার কারণে অ্যাডভার্স ইফেক্ট গুলো থেকে আমরা পেশেন্টকে এসকেপ রাখতে পারবো। Low dose aspirin inhibits thromboxygenative synthesis effectively without hampering synthesis of prostacyclin. ওটা কোনো হ্যাম্পার না করে সে শুধু থ্রম্বোক্সিনেটিভকে ইনহিবিট করবে। তাহলে স্যার কোনো পেশেন্ট যদি অ্যাসপিরিন বা ক্লোপিডগ্রেল খায়, স্যার ওর যদি খাইতে থাকে ওই সময় যদি কেটে যায় স্যার, তখন কি মানে হবে না, ব্লিডিং বন্ধ হবে না? হ্যাঁ, এটা তো যারা অ্যান্টিপ্লেটলেট ড্রাগ, অ্যান্টিকোয়াগুলেন্ট এগুলো নেয়, তো তাদের তো এটা একটা রিস্ক, তাদের ব্লিডিং হতে পারে। এটাও তাকে অ্যালার্ট করে রাখতে হবে যে ব্লিডিং হতে পারে। অ্যাসপিরিনের তো ব্লিডিং হতে পারে। যে অ্যাসপিরিন কারো দিলে কি হবে, ব্লিডিং টাইম, ক্লটিং টাইম, পড়ছো না এগুলা? অ্যাসপিরিন দিলে কোনটা কি হবে বলো দেখি? ব্লিডিং টাইম বাড়বে স্যার। ব্লিডিং টাইম বাড়বে, তাই না? তো কাজে ব্লিডিং কেটে গেলে, ইনজুরি হলে ব্লিডিং টাইম বাড়বে, ব্লিডিং বেশি হতে পারে, লং টাইম হতে পারে, এগুলো তো প্রবলেম হতেই পারে। আচ্ছা, এবারে অ্যাডভার্স ইফেক্টস অফ অ্যাসপিরিন। অ্যাসপিরিনের অনেক অ্যাডভার্স ইফেক্ট হতে পারে। তো কমন অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে জিআইটি তে অ্যাবডোমিনাল ডিসকমফর্ট আর ইপিগ্যাস্ট্রিক ডিসকমফর্ট, ইপিগ্যাস্ট্রিক পেইন, গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রিক ইরোশন, গ্যাস্ট্রিক আলসারেশন আর পেপটিক আলসার, ইভেন ব্লিডিং, পারফোরেশন, এগুলো পর্যন্ত হতে পারে। এই জন্য ইট ইজ প্র্যাকটিস, যাকে এনএসএআইডি গ্রুপের ড্রাগ দেওয়া হয় তাকে কি দেওয়া হয় পাশাপাশি, জানো কি এটা? মানে গ্যাসের ওষুধ দেওয়া হয় স্যার। গ্যাসের ওষুধ? এটা আবার কেমন কথা স্যার? মানে স্যার ড্রাগ ইউজ ফর, তুমি মেডিকেল স্টুডেন্ট হয়ে যদি এই কথা বলো গ্যাসের ওষুধ, ডিজিজ প্রোটন পাম্প ইনহিবিটর। এখানে কি এই যে আমরা যে ডিজিজের কথা বলতেছি, এই যে গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রিক আলসার, পেপটিক আলসার, এখানে কি বিষয়টা গ্যাস? না স্যার, এটা অ্যাসিড সিক্রেশন। কোন গ্যাস? হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন। HCl স্যার। হাইড্রোক্লোরিক অ্যাসিড কি গ্যাস? না স্যার, অ্যাসিড স্যার। অ্যাসিড। এই ভুল আর তোমরা কেউ বলবে না, এটা আমাদের দেশে পাবলিকরা বলে, লেমেন যারা সবাই বলে, এবং অনেক শিক্ষিত মানুষও বলে যারা নন মেডিকেল, গ্যাস গ্যাস। কিন্তু গ্যাস বলতে তারা যেটা বোঝায় এটা তো আসলে গ্যাস না। আমাদের এটা হলো অ্যাসিডিটি বলতে পারো যদি, কারণ পেপটিক আলসার তো আগে বলা যায় না, আলসার হয়ে গেলে তখন পেপটিক আলসার, আলসার হওয়ার আগ পর্যন্ত তো আর এটাকে আলসার বলা যাবে না। তো সিম্পলি বললে তুমি বলতে পারো অ্যাসিডিটি, এগুলো বলতে পারো, কিন্তু গ্যাস আর বলবো না, গ্যাস তো অন্য জিনিস। ঠিক আছে, এখানে মেইন ব্যাপার হলো HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। অ্যাসিডের কারণে এই গ্যাস্ট্রিক, গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রিক ইরোশন, ইভেন আলসারেশন হয়ে যেতে পারে। তো অ্যাসপিরিন নিজেও একটা অ্যাসিড, তাই না? একটু আগে তো দিলাম অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। তো ঠিক আছে, তাহলে এই জন্য ইট ইজ প্র্যাকটিস, সেটা হলো যে যদি এনএসআইডি প্রেসক্রাইব করা হয় তাদেরকে রুটিনলি অ্যান্টি আলসারেন্ট বলে এটাকে সিম্পলি, বা হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন ইনহিবিটরি ড্রাগ,
যেসব ড্রাগ দিলে অ্যাসিড সিক্রেশন ইনহিবিটেড হবে এইসব ড্রাগ দিয়ে দেওয়া হয়। তো আগে তো H2 ব্লকার ইউজ হতো, রেনিটিডিন, ফ্যামোটিডিন। তো এখন আরো পাওয়ারফুল ইনহিবিটর অফ HCl সিক্রেশন হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটর। এটা একদম HCl সিক্রেশনের যে ফাইনাল স্টেট প্রোটন পাম্প, এটাকে ইফেক্টিভলি ইনহিবিট করে। এজন্য নাউএডেজ প্রেফার্ড ড্রাগ হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটর, যেমন ওমিপ্রাজল, পেন্টোপ্রাজল, রেবিপ্রাজল এইসব। তো জন্য এটা দিলে রুটিনলি এটা দিয়েই দেওয়া হয় এই যে ট্র্যাক্ট অ্যাডভার্স ইফেক্ট গুলোকে কভার করার জন্য। এছাড়া রেসপিরেটরি সিস্টেমে এটাও কমন অ্যাডভার্স ইফেক্ট অ্যাসপিরিনের আর আদার এনএসআইডি, তবে সব এনএসআইডির মধ্যে অ্যাসপিরিন এর কারণে এটা সবচেয়ে বেশি হয়, দ্যাট ইজ ব্রঙ্কোস্পাজম। ব্রঙ্কোস্পাজম কিন্তু অ্যাসপিরিনের একটা আর এনএসআইডির একটা কমন অ্যাডভার্স ইফেক্ট। ফার্স্ট অফ অল অবশ্যই যে ট্র্যাক্ট অ্যাডভার্স ইফেক্ট গুলো, এরপরে চলে আসে এটা ব্রঙ্কোস্পাজম। তাহলে এটা কাদের দেওয়া যাবে না? অ্যাস্তমা এবং ক্রনিক সিওপিডি কাদের দেওয়া যাবে না? হ্যাঁ, তাহলে এটা থেকে আমরা আসতে পারি যে পেপটিক আলসার ডিজিজ পেশেন্টদেরকে দেওয়া যাবে না, কারণ এই যে ট্র্যাক্ট অ্যাডভার্স ইফেক্ট গুলো হয়। আর এটা থেকে আসতে পারি যে ব্রঙ্কিয়াল অ্যাজমার পেশেন্টকে দেওয়া যাবে না। এছাড়া রেসপিরেটরি সিস্টেম আর একটা ইফেক্ট হলো হাইপারভেন্টিলেশন। এটা ইউজুয়ালি ওভারডোজ হলে হয়ে যায়। অ্যাসপিরিন ওভারডোজ বা অ্যাসপিরিন পয়জনিং যদি হয়ে যায়, একসাথে অনেক বেশি অ্যাসপিরিন খেয়ে ফেলে, তখন হাইপারভেন্টিলেশন হতে পারে। হেমাটোলজিক্যাল, একটু আগে বললাম, ইট উইল প্রলং বিল্ডিং টাইম। রেনাল ইম্পেয়ারমেন্ট, কিডনিতে রেনাল ইম্পেয়ারমেন্ট হতে পারে ইভেন লং টাইম ক্রনিক যদি কেউ অ্যাসপিরিন বা অ্যানালজেসিক খায়। এটা তোমাদের জেনারেল ফার্মাকোলজিতেও বলেছি। কি হয় তাদের, কি বলা হয় একটা টার্ম, ক্রনিক একটা অ্যাডভার্স ইফেক্ট অ্যানালজেসিকের। সিকেডি স্যার। সিকেডি তো হ্যাঁ ঠিক আছে, সিকেডি হতে পারে, কিন্তু একটা আমরা অ্যানালজেসিকের সাথে রিলেট করে একটা টার্ম বলি, মনে নাই? টাইপ এ বি সি ডি ই অ্যাডভার্স ইফেক্ট পড়ানো হয়েছিল না? তার মধ্যে সি তে, সির এক্সাম্পল কি? টাইপ সি, টাইপ সির একটা অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে কুশিং সিনড্রোম। স্টেরয়েড বেশি দিন ইউজ করলে কুশিং সিনড্রোম হয়ে যায়। আর অ্যানালজেসিক লং টাইম ইউজ করলে কি হয়? অ্যানালজেসিক নেফ্রোপ্যাথি। কি মনে পড়ে? বলা হয়েছিল কিন্তু অ্যানালজেসিক নেফ্রোপ্যাথি। ইভেন এটা প্যারাসিটামল লং টাইম খেলেও হতে পারে। রেনাল ইম্পেয়ারমেন্ট, ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, আলটিমেটলি সিকিডি এগুলোই হয়, তবে এই ড্রাগের রিলেশনে নামটা এই টার্মটা চলে এসেছে অ্যানালজেসিক নেফ্রোপ্যাথি। এমনকি অ্যাসপিরিনের কারণে এটাও অ্যাকচুয়ালি ওভারডোজ হলে হয়, সিএনএস এক্সাইটমেন্ট, ডিজিনেস, ভার্টাইগো, ভমিটিং এগুলো হতে পারে। তাহলে অ্যাসপিরিনের অ্যাডভার্স বললে অবশ্যই যে ট্র্যাক অ্যাডভার্স হবার আগে বলতে হবে, এরপরে পালমোনারি, এরপরে হেমাটোলজিক্যাল, রেনাল, সিএনএস এগুলো আলাদা। এখন অ্যাসপিরিন যদি ওভারডোজ হয়ে যায় বা পয়জনিং হয়ে যায়, একসাথে অনেক বেশি অ্যাসপিরিন খেয়ে ফেললো, বডিতে চলে গেল অ্যাসপিরিন ওভারডোজ আর অ্যাসপিরিন পয়জনিং, এই কন্ডিশনটাকে বলা হয় স্যালিসাইলিজম। যেহেতু অ্যাসপিরিনের আদার নেম হচ্ছে অ্যাসিটাইল স্যালিসাইলিজম, এজন্য যখন অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, অ্যাসপিরিনের আদার নেম হচ্ছে অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, এজন্য অ্যাসপিরিন ওভারডোজ হয়ে গেলে বা পয়জনিং হয়ে গেলে এই কন্ডিশনটাকে বলা হয় স্যালিসাইলিজম। স্যালিসাইলিজমের ট্রিটমেন্ট কি হবে? আর অ্যাসপিরিন ওভারডোজের ট্রিটমেন্ট কি হবে? স্পেসিফিক অ্যান্টিডোট। স্পেসিফিক অ্যান্টিডোট নাকি? আচ্ছা, অ্যাসপিরিন ওভারডোজ বা পয়জনিং বা যে কোনো পয়জনিং এর যে জেনারেল ম্যানেজমেন্ট, এগুলো তো তোমরা যদি অ্যাসপিরিন ওভারডোজ বা পয়জনিং এর ট্রিটমেন্ট জিজ্ঞেস করা হয়, বলো। যেখানে জেনারেল ম্যানেজমেন্ট আছে যেগুলো, গ্যাস্ট্রিক ল্যাভেজ বা স্টোমাক ওয়াশ দেওয়া সম্ভব হলে দেওয়া, ইউনিভার্সাল অ্যান্টিডোট ইউজ করা, এগুলো আছে। হসপিটালাইজেশন করে ফ্লুইড, আইভি ফ্লুইড দেওয়া, এগুলো আছে। সাপোর্টিভ যা যা লাগে সেগুলো দেওয়া, এবিসি, তাই না? অক্সিজেন ইনহেলেশন, এগুলো দিলাম। এখন স্পেসিফিক অ্যান্টিডোট অ্যাসপিরিন কি হবে? আচ্ছা, সেটা পরে বলো, তোমাদের একটু জেনারেল ফার্মাকোলজির নলেজ রিকালেক্ট করি। অ্যাসপিরিন অ্যাসিডিক ড্রাগ না অ্যালকালাইন ড্রাগ? Acidic, sir.
Acidic drug. অ্যাসিডিক ড্রাগ। তো অ্যাসিডিক ড্রাগ পয়জনিং হয়ে গেছে, এখন এটা তুমি ম্যানেজ করবা, তাহলে কি করতে হবে? এই ড্রাগকে বডি থেকে বের করে দিতে হবে তাড়াতাড়ি, এই তো? जी सर। তাহলে এই অ্যাসিডিক ড্রাগকে বডি থেকে তাড়াতাড়ি এক্সক্রিট করতে হলে কি করা যেতে পারে? यूरिन अल्कालाइन करते আমাদের हैं। ইউরিনের পিএইচ বাড়াই দিতে হবে স্যার। ইউরিনের পিএইচ বাড়াই দিতে হবে, ইউরিনারি অ্যালকালাইনাইজেশন ইউরিন অ্যালকালিনাইজার ব্যবহার। অ্যালকালাইনাইজেশন অফ ইউরিন। হ্যাঁ হ্যাঁ, নাম কি? सोडियम बाइकार्बोनेट सर। ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে সোডিয়াম বাইকার্বনেট এটা হচ্ছে স্পেসিফিক অ্যান্টিডট। তো যেহেতু এটা অ্যাসিডিক ড্রাগ, এটা দিলে ডাইরেক্টলি যেটা হয় মেটাবলিক অ্যাসিডোসিস। তো এই জন্য আমাদের ট্রিটমেন্টের এইম হবে আমরা ইউরিনের পিএইচ কে এমন করব যে পিএইচ ইজ ফেভারেবল ফর এক্সক্রিশন, যে পিএইচ রাখলে ইউরিন থেকে আর রিঅ্যাবজর্পশন হবে না, এক্সক্রিট হয়ে যাবে। তো অ্যাবজর্পশন, ড্রাগ অ্যাবজর্পশনের এই পিএইচ রিলেটেড কথা মনে আছে? অ্যাসিডিক ড্রাগ ইন অ্যাসিডিক পিএইচ অ্যাবজর্পশন কেমন হবে? मोर एब्जॉर्प्शन सर। More absorption. স্যার মোর লিপিড সলিউবল, মোর অ্যাবজর্পশন। হ্যাঁ, অ্যাসিডিক ড্রাগ ইন অ্যাসিডিক পিএইচ অফ মিডিয়া, এখানে কি আয়োনাইজেশন বেশি হবে না কম Less. হবে? Less হবে লেস স্যার। স্যার, হুম, লেস আয়োনাইজেশন। কম হবে। হ্যাঁ, যত কম আয়োনাইজেশন তত বেশি অ্যাবজর্পশন। Absorption. হ্যাঁ, যত কম আয়োনাইজেশন তত বেশি অ্যাবজর্পশন। তাহলে যদি ইউরিনের পিএইচ অ্যাসিডিকই থাকে তাহলে অ্যাসপিরিন ইউরিনে যাবে, ওখান থেকে আবার নন আয়োনাইজড থাকার কারণে আরো বেশি অ্যাবজর্পশন হবে, তো অ্যাসপিরিন তো আবার বডিতে অ্যাকুমুলেট হইতেই থাকবে। এই জন্য যদি আমরা ইউরিনারি অ্যালকালাইনাইজেশন করি, বাই অ্যালকালাইনাইজেশন অফ ইউরিন উইথ ইউজ অফ সোডিয়াম বাইকার্বনেট, তাহলে ইউরিনের পিএইচ অ্যালকালাইন হয়ে গেল। এই অ্যালকালাইন মিডিয়াতে যখন অ্যাসপিরিন অ্যাসিডিক ড্রাগ পৌঁছলো, তো সেটা আয়োনাইজড হয়ে যাবে। আয়োনাইজড হয়ে গেলে যত আয়োনাইজড তত লেস অ্যাবজর্পশন, তাহলে রিঅ্যাবজর্পশন হবে না, এটা এক্সক্রিট হয়ে যাবে। তো এটাকে বলা হয় ফোর্সড অ্যালকালাইন ডাইউরেসিস, মানে অনেক সময় পাশাপাশি ডাইউরেটিকও ইউজ হয়। তো একটা টার্ম বলা হয় যে ফোর্সড অ্যালকালাইন ডাইউরেসিস, অ্যালকালাইনাইজেশন অফ ইউরিন সাথে ডাইউরেসিস করে, ফোর্স অ্যালকালাইন ডাইউরেসিস করে অ্যাসপিরিনকে এক্সক্রিট করে দেওয়া হয়। আচ্ছা, ট্রিটমেন্ট অফ অ্যাসপিরিন ওভারডোজ এটা বলেই ফেললাম। এবারে ইম্পর্টেন্ট স্লাইড, কন্ট্রাইন্ডিকেশনস অফ অ্যাসপিরিন। অ্যাসপিরিনের কন্ট্রাইন্ডিকেশনস কি কি আছে? ওই অ্যাডভার্স ইফেক্ট যেগুলো বলা হয়েছে না মোটামুটি প্রথম দিকে, যে ওই অনুযায়ী কিছু কথা আমরা প্রথমে বলেছি জে ট্র্যাক অ্যাডভার্স ইফেক্ট, তার মানে কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে পেপটিক আলসার ডিজিজ। এরপরে বলেছি পালমোনারি সিস্টেমে ব্রঙ্কিয়াল অ্যাজমা, ব্লিডিং টাইম বাড়ায়, ব্লিডিং বাড়ায়, কাজে যে কোনো ব্লিডিং ডিসঅর্ডার, কোয়াগুলেশন ডিসঅর্ডার যাদের আছে, যেমন হিমোফিলিয়া, ভলভিন ডিজিজ, তো এগুলোর ক্ষেত্রে এটা কন্ট্রাইন্ডিকেটেড থাকবে। প্রেগন্যান্সিতে ইন জেনারেল সব এনএসএআইডি বলা হয় যে বেটার টু অ্যাভয়েড, কন্ট্রাইন্ডিকেটেড ম্যাক্সিমাম এনএসএআইডি এর ক্ষেত্রে বলা হয়। চিলড্রেন less than 12 years of old, 12 years of age, এই দেখা গেছে যে ভাইরাল ইলনেস, অ্যাকিউট রেসপিরেটরি ভাইরাল ইলনেস, ভাইরাল ফিভার, চিকেন পক্স, মিজলস, এই জাতীয় যেসব ভাইরাল ফেব্রাইল ইলনেস আছে, এই ক্ষেত্রে যদি অ্যান্টিপাইরেটিক হিসেবে অ্যাসপিরিন ইউজ করা হয়, বাচ্চাদের ক্ষেত্রে এই প্রবলেমটা ডেভেলপ করে। দেয়ার ইজ রিস্ক অফ ডেভেলপমেন্ট অফ রেইস সিনড্রোম। এটাতে হলো অ্যাকিউট হেপাটিক ফেইলিউর ডেভেলপ করে পেশেন্টের, বাচ্চা। সেই জন্য এটা দেখা গেছে যে আবার বাচ্চাদেরই হয়, অ্যাডাল্টে আবার প্রবলেম হয় না। এই জন্য চিলড্রেন বিলো 12 ইয়ার্স এর ক্ষেত্রে অ্যাসপিরিন কন্ট্রাইন্ডিকেটেড ডিউ টু রিস্ক অফ রেইস সিনড্রোম। তাহলে কন্ট্রাইন্ডিকেশন কি হলো? পেপটিক আলসার ডিজিজ, ব্রঙ্কিয়াল অ্যাজমা, ব্লিডিং ডিসঅর্ডার, কোয়াগুলেশন ডিসঅর্ডার, প্রেগন্যান্সি, চিলড্রেন লেস দেন 12 ইয়ার্স। এছাড়া আরেকটা বলা হয় রেনাল ফেলিউর, রেনাল ফেলিউরের ক্ষেত্রে অ্যাসপিরিন কন্ট্রাইন্ডিকেটেড। এখন এই যে এত কন্ট্রাইন্ডিকেশন আমরা দেখলাম, আবার অনেকে টলারেট করতে নাও পারে, খাইলে অনেকে বলে যে ইউপিগ্যাস্ট্রিক ডিসকমফোর্ট, আপার অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট, এগুলো প্রবলেম অনেকের হয়, টলারেট করতে পারে না।
অ্যাসপিরিন, আর পরের যেগুলো আছে এগুলো আছে। তাহলে ইনটলারেবল, অ্যাসপিরিন ইনটলারেবল অর অ্যাসপিরিন কন্ট্রাইন্ডিকেটেড পেশেন্টস, তাদের ক্ষেত্রে এটা সুইটেবল অল্টারনেটিভ হচ্ছে ক্লোপিডোগ্রিল। এছাড়া অনেক ক্ষেত্রে আবার এটা রিকমেন্ডেড টু ইউজ অ্যাসপিরিন এন্ড ক্লোপিডোগ্রিল ইন কম্বিনেশন। যেমন এখন বলা হয় অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন এন্ড অ্যাকিউট ইসকেমিক স্ট্রোক, অ্যাকিউট সেরিব্রাল ইনফার্কশন, এই ক্ষেত্রে ফার্স্ট ফিউ উইকস অ্যান্টিপ্লেটলেট ড্রাগ হিসেবে অ্যাসপিরিন এন্ড ক্লোপিডোগ্রিল আর রিকমেন্ডেড টু ইউজ ইন কম্বিনেশন। অ্যাকিউট এমআই বা অ্যাকিউট সেরিব্রাল ইনফার্কশন, অ্যাকিউট ইসকেমিক স্ট্রোক হয়ে গেলে প্রথম কয়েক সপ্তাহ, মিনিমাম 4 উইকস অর মোর, এই দুটো ড্রাগ ইন কম্বিনেশন ইউজ করার কথা বলা হয়েছে। এবং তাতে দেখা গেছে যে সিঙ্গলি এই ড্রাগ গুলো ইউজ করলে যেরকম বেনিফিট তার চাইতে বেশি বেনিফিট পাওয়া যায়, জন্য এটা নাও রিকমেন্ডেড। Clopidogrel is a drug of thienopyridine group. It is thienopyridine derivative. It is not NSAID. এটা কিন্তু মনে রাখতে হবে যে ওটাও অ্যান্টিপ্লেটলেট, এটাও অ্যান্টিপ্লেটলেট। এটা মনে হতে পারে যে এটাও NSAID কিনা, বাট ইট ইজ নট NSAID। এই জন্যই তো যাদের ক্ষেত্রে ওটা প্রবলেম তাদের ক্ষেত্রে এটা চুজ করা হয়। ইট ইজ নট NSAID। এটার মেকানিজম হচ্ছে ইট ইনহিবিটস ADP ইনডিউসড প্লেটলেট এগ্রিগেশন। It is suitable alternative for patient who are aspirin intolerable or in which case aspirin is contraindicated. এখন aspirin versus clopidogrel, এটা কিন্তু অনেক সময় রিটেনে আসতে পারে। Compare and contrast aspirin and clopidogrel. A difference between aspirin and clopidogrel. যতটুকু ডিসকাশন করলাম এখান থেকে এখন তোমরা বলতে পারবে না অ্যাসপিরিন আর ক্লোপিডোগ্রিলের কম্পারেটিভ ডিসকাশন? বলো দেখি কি কি বলতে পারো। স্যার আচ্ছা আগে বলো না, এটা অ্যাসপিরিন NSAID, জি স্যার। ক্লোপিডোগ্রিল ইজ নট NSAID, ঠিক আছে। আচ্ছা এরপরে বলো অ্যাসপিরিন acts by inhibiting thromboxane A2 synthesis, তাই না, by inhibiting COX enzyme। আর ক্লোপিডোগ্রিল it causes inhibition of ADP induced platelet aggregation, thus causes antiplatelet effect, ঠিক আছে। তারপর অ্যাসপিরিনের অ্যান্টিপ্লেটলেট ইফেক্টটা কেমন? ভালো, খুবই ভালো। কিরকম ভালো, কেন ভালো, মেকানিজমটা খেয়াল করো, মনে আছে না? জি স্যার, এটা স্যার বাইন্ডস, স্যার এটা ইরিভার্সিবলি বাইন্ড করে কক্স, অ্যাসিটাইলেট এন্ড ইরিভার্সিবলি ইনঅ্যাক্টিভেট কক্স। যেহেতু তার অ্যাসিটাইল গ্রুপ আছে, সে ওই এনজাইমকে কক্সকে অ্যাসিটাইলেশন করে এবং সেটা ইরিভার্সিবলি ইনঅ্যাক্টিভেট করে ফেলে। কিন্তু ক্লোপিডোগ্রিল তো আর এরকম অ্যাসিটাইল গ্রুপ নাই, তো সে এই জন্য তার অ্যাকশনটা ওইটার মতো ইরিভার্সিবল না, ঠিক আছে। তারপর বলো, aspirin is the drug of first choice as antiplatelet drug। এটা এইভাবে এত বলি নাই আগে, কিন্তু যে কোনো থ্রম্বোএম্বোলিক ডিজিজ কনসিডার করলে আমাদের ফার্স্ট চিন্তা করতে হবে যে অ্যাসপিরিন ইউজ করবো আমরা। অ্যাসপিরিনের কোনো বিকল্প নাই, কথাটা এরকম আর কি। ফার্স্ট ড্রাগ শুড বি কনসিডার্ড অ্যান্টিপ্লেটলেট ড্রাগ হিসেবে অ্যাসপিরিন। এখন কখনো যদি অ্যাসপিরিন টলারেট করতে না পারে বা কন্ট্রাইন্ডিকেটেড হয়ে যায়, তখন আমরা সুইটেবল অল্টারনেটিভ হিসেবে ক্লোপিডোগ্রিল ইউজ করি। তার মানে এটা হলো ফার্স্ট লাইন অ্যান্টিপ্লেটলেট ড্রাগ, সব ক্ষেত্রে আমরা ফার্স্ট কনসিডারেশনের ড্রাগ হচ্ছে অ্যাসপিরিন। এখন ক্লোপিডোগ্রিল হলো সুইটেবল অল্টারনেটিভ when aspirin is intolerable or contraindicated, ঠিক আছে। এবারে অ্যাসপিরিন অ্যাডভার্স ইফেক্ট প্রোফাইলে আসো। অ্যাসপিরিনের মেনি অ্যাডভার্স ইফেক্টস আমরা দেখলাম যে ট্র্যাক্টে, পালমোনারি সিস্টেমে, রেনাল সিস্টেমে, হেমাটোলজিক্যাল সিস্টেমে, সিএনএস, সব জায়গায় এটা অনেক অ্যাডভার্স ইফেক্ট। ক্লোপিডোগ্রিলের কিন্তু এদিক দিয়ে সেফ অনেক।
মানে এর যে ট্র্যাক অ্যাডভার্স ইফেক্ট, রেনাল, পালমোনারি অ্যাডভার্স ইফেক্ট গুলো নাই। আচ্ছা, এখন হলো অ্যাসপিরিন ওভারডোজ হয়ে গেলে অনেক সময় অ্যাসপিরিন পয়জনিং হয়ে যায়, আমাদের সেটা আবার ম্যানেজ করার বিষয় থাকে। ক্লোপিডোগ্রিলে এই ধরনের ওভারডোজ হয়ে পয়জনিং হয়, এটা রেয়ার ঘটনা। ঠিক আছে, তাহলে অ্যাসপিরিন ভার্সাস ক্লোপিডোগ্রিল এটা তোমরা পরীক্ষার জন্য প্রিপেয়ার করে নেবে, রিটেনে ট্যাবুলেটেড ফর্মে যাতে আনসার করতে পারো রেডি করে নেবে। এবারে ইউজ কি, আমরা এই যে অ্যান্টিপ্লেটলেট ড্রাগস গুলো বলতেছি, এগুলোর ইউজ কি, কোথায় কোথায় ইউজ হয়? ইউজের মধ্যে আসলে বলা হয়ে গেছে, এগুলো এখন এট এ গ্লান্স নিয়ে আসা। কি কি অ্যান্টিপ্লেটলেট ইফেক্ট দরকার কোথায় কোথায় আমাদের? অ্যাকুট মায়োকার্ডিয়াল ইনফারকশন, মায়োকার্ডিয়াল ইনফারকশন, অ্যানজাইনাতে কার্ডিয়াক ইন্ডিকেশনে আসার আগে স্যার স্টেবল অ্যানজাইনা, স্যার কার্ডিয়াক স্যার, হ্যাঁ কার্ডিয়াক, স্টেবল অ্যানজাইনা, আনস্টেবল, সিকোয়েন্সিয়ালি যাও, ক্রনিক স্টেবল অ্যানজাইনা, আনস্টেবল অ্যানজাইনা, অ্যাকুট মায়োকার্ডিয়াল ইনফারকশন গেল। এবারে সিএনএস এ আসো, ব্রেনে টিআইএ, সেরিব্রাল ইনফারকশন। টিআইএ তে কি হয়? গুড, জানো তো ভালোই। ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক, এটা হলো সেরিব্রাল আর্টারিতে ট্রানজিয়েন্টলি একটু থ্রম্বাস ফরমেশন হয়ে ট্রানজিয়েন্টলি তার নিউরোলজিক ডেফিসিট হবে, আবার এটা উইদিন 24 আওয়ার্স ওই ক্লট, ওই থ্রম্বাসটা ডিজলভ হয়ে গিয়ে পেশেন্ট আবার নর্মাল হয়ে যাবে, আর কোনো সিমটমই থাকবে না, কোনো নিউরোলজিক্যাল ডেফিসিট থাকবে না। এটা হচ্ছে টিআইএ, ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক। তবে যাদের একবার টিআইএ হয়ে যায় তাদের ফুল স্ট্রোক হয়ে যাওয়ার রিস্ক খুবই বেশি। এই জন্য টিআইএ একবার ডায়াগনোসিস হয়ে গেলে তাকে তার স্ট্রোক প্রিভেনশন করার জন্য যে ট্রিটমেন্ট, এগুলো স্টার্ট করে দিতে হয়। এই জন্য টিআইএ হয়ে গেলে তাকে অ্যান্টিপ্লেটলেট ড্রাগও দিতে হয়, আর অনেক ড্রাগের সঙ্গে। অ্যাকুট সেরিব্রাল ইনফারকশন বা অ্যাকুট ইসকেমিক স্ট্রোক, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, এই তাহলে হার্ট, ব্রেন আর পেরিফেরাল ভেসেল, এই কয় জায়গায় ইন্ডিকেশন। স্যার, হ্যাঁ, টিআইএ হলে কি পরে ওই যে আনস্টেবল অ্যানজাইনা হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে? টিআইএ হলে তার সেরিব্রাল ইনফারকশন বা স্ট্রোক, ইসকেমিক স্ট্রোক হওয়ার চান্স বেশি। তবে একই মেকানিজমে যেহেতু এই ইসকেমিক হার্ট ডিজিজ গুলোও হয়, এগুলো হতে পারে। তো টিআইএ এর সঙ্গে লিঙ্ক তো বেশি, মানে সেরিব্রাল আর্টারিতে থ্রম্বাস ফর্মেশন, তো কাজে ফার্দার ইভেন্ট সেটা তো ওই সেরিব্রাল আর্টারিতে হওয়ারই চান্স বেশি। তবে ইন জেনারেল যদি যার থ্রম্বোফিলিয়া বা থ্রম্বোজেনিক পটেনশিয়াল থেকে থাকে, তাহলে তার কার্ডিওভাস্কুলার সিস্টেমেও এই প্রবলেম হতে পারে। টিআই এর সঙ্গে লিঙ্ক হচ্ছে স্ট্রোক, টিআই যার একবার হয়ে যায় তার স্ট্রোক হওয়ার ঝুঁকি থাকে। তাহলে স্টেবল অ্যানজাইনা, আনস্টেবল অ্যানজাইনা, মায়োকার্ডিয়াল ইনফারকশন, টিআইএ, ischemic stroke বা cerebral infarction and peripheral vascular disease. These are the uses of antiplatelet drugs. Contraindications of antiplatelet drugs. আমরা তো অ্যাসপিরিনের কন্ট্রাইন্ডিকেশন বলে ফেললাম। অ্যান্টিকোয়াগুলেন্ট যাব আজকে, আচ্ছা শেষ করে দিই না। আচ্ছা আমি একটু প্রথম দিকের স্লাইড দেখাই শেষ করে দিই। অ্যান্টিকোয়াগুলেন্টস, আমরা অ্যান্টিথ্রম্বোটিক্স হিসেবে আমরা বলছিলাম অ্যান্টিপ্লেটলেট ড্রাগস আর অ্যান্টিকোয়াগুলেন্টস। তো অ্যান্টিপ্লেটলেট ড্রাগস নিয়ে আমরা মোটামুটি ডিসকাশন করে ফেললাম। এরপরে আসবে অ্যান্টিকোয়াগুলেন্টস। অ্যান্টিকোয়াগুলেন্টস এর মধ্যে ওরাল অ্যান্টিকোয়াগুলেন্টস এন্ড প্যারেন্টারাল অ্যান্টিকোয়াগুলেন্টস, এগুলো তোমরা ফিজিওলজি বায়োকেমিস্ট্রিতেও কিছু পড়ে আসার কথা। এগুলোর নাম তো পড়ে আসছো নাকি? জি স্যার। ওয়ারফেরিন পড়ে আসছো না? জি স্যার। ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট অনেক আছে, পরে ডিসকাশন হবে। এট এ গ্লান্স আগে একটা ড্রাগের নাম দিয়ে দিছি, ওয়ারফেরিন। প্যারেন্টারাল অ্যান্টিকোয়াগুলেন্টস, হেপারিন। ওরাল অ্যান্টিকোয়াগুলেন্টস ওয়ারফেরিন, প্যারেন্টারাল অ্যান্টিকোয়াগুলেন্টস হেপারিন। আচ্ছা, ওরাল অ্যান্টিকোয়াগুলেন্টস এর মধ্যে ভিটামিন কে অ্যান্টাগনিস্ট, অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10 ইনহিবিটরস এন্ড ডাইরেক্ট থ্রম্বিন ইনহিবিটরস। এই ওয়ারফেরিন যেটা বললাম এটা হচ্ছে ভিটামিন কে অ্যান্টাগনিস্ট, মানে সে ভিটামিন কে অ্যাকশন কে অ্যান্টাগোনাইজ করে কাজ করে। এক্সাম্পল ওয়ারফেরিন সাথে দিলাম ফিনিন্ডয়ান।
ভিটামিন কে অ্যান্টাগনিস্ট, ওরাল অ্যান্টিকোয়াগুলেন্টস, ওয়ারফেরিন এন্ড ফেনিনডায়ন। ফ্যাক্টর 10 অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10 ইনহিবিটর, এটা নতুন ড্রাগ। আগে আসলে আমরা যখন এই থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ফার্মাকোলজি পড়ি, এমনকি ফাইনাল ইয়ারেও যখন এই রিলেটেড ডিজিজের ট্রিটমেন্ট পড়ি, তখন পর্যন্ত কিন্তু এই দুটো গ্রুপ আসেনি। এই যে ডাইরেক্ট ফ্যাক্টর 10 অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10 ইনহিবিটর আর ডাইরেক্ট থ্রম্বিন ইনহিবিটর, এগুলো কিন্তু তখন আসে। এগুলোই গত কয়েক বছরের মধ্যে এগুলো এসে গেছে। তো যাই হোক, যেহেতু এসে গেছে এবং এখন ইউজ হচ্ছে এই ফ্যাক্টর 10 ইনহিবিটর রিভারোক্সাবান। আচ্ছা, তোমরা এই যে কোভিড-19 এর সম্পর্কে খোঁজ খবর রাখো কিছু? এই ট্রিটমেন্টে কি ড্রাগ ইউজ হচ্ছে না হচ্ছে? স্যার রিভারোক্সাবান ইউজ করা হয়। ভেরি গুড, এই তো খবর রাখো দেখি। এই কোভিড-19 এর ট্রিটমেন্টে মডারেট টু সিভিয়ার এর ক্ষেত্রে বলা হচ্ছে যে at least 1 month রিভারোক্সাবান 10 মিলিগ্রাম পার ডে এটা ইউজ করার জন্য কথা বলা হয়েছে। কারণ দেখা গেছে যে কোভিড-19 এর যেসব ক্রিটিক্যাল পেশেন্ট অনেক সময় মারাও যাচ্ছে, তো তাদের ক্ষেত্রে আসলে আন্ডারলাইং যেটা প্রবলেম সেটা হলো যে তাদের ক্ষেত্রে এই থ্রম্বোটিক কমপ্লিকেশন হচ্ছে, থ্রম্বোএম্বোলিক কমপ্লিকেশন। এই জন্যই অ্যান্টিকোয়াগুলেন্ট এখানে ইউজ করা রিকমেন্ডেড। রিভারোক্সাবান কিন্তু অনেকদিন থেকে কোভিড-19 এর ট্রিটমেন্টে ইউজ হচ্ছে। তো সেই কারণে এটা এখন আরো ইম্পর্টেন্স বেড়ে গেছে। এখন আগে যদি হয়তো এটা তোমাদের কাছে জিজ্ঞেস করা না হলেও এখন কিন্তু পরীক্ষা টরীক্ষা হয়তো এটা জিজ্ঞেস করা হবে। ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট এর নাম আগে শুধু ওয়ারফেরিন বললেই সন্তুষ্ট ছিল এক্সামিনাররা। এখন যেহেতু এটা এই প্যান্ডেমিক এটা যেহেতু ওয়াইডলি ইউজ হলো, এটা কিন্তু এখন ইম্পর্টেন্ট হয়ে গেল আর কি। ডাইরেক্ট থ্রম্বিন ইনহিবিটর ডাবিগাট্রান, তাহলে ভিটামিন কে অ্যান্টাগনিস্ট ওয়ারফেরিন, ফ্যাক্টর অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10 ইনহিবিটর রিভারোক্সাবান, ডাইরেক্ট থ্রম্বিন ইনহিবিটর ডাবিগাট্রান। ঠিক আছে, আজকে এখানে শেষ করে দিই, বাকি ডিসকাশন ইনশাআল্লাহ কালকে হবে। ওকে ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। কালকে তো 11:30টায়, তাই তো? জি স্যার। আমরা তো তাই যাচ্ছি। ঠিক আছে, 11:30টায় সবাই জয়েন করো। ধন্যবাদ Thank you very স্যার। much. আসসালামু আলাইকুম স্যার।